প্রিয় শিক্ষার্থীরা, এই যে এত সুন্দর সুন্দর ফল তোমরা দেখতে পাচ্ছ, আমার তো মনে হয় এই ফলগুলোর সাথে তোমরা সবাই পরিচিত। কি ঠিক বলেছি? আমরা কিন্তু আবার এটাও দেখেছি, এই ফলগুলোর অভ্যন্তরে যে বীজ থাকে সেই বীজগুলো আবার বপন করলে সেখান থেকে চারা উৎপন্ন হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু, এই যে ফলগুলো আমাদের অতি পরিচিত ফল, এই ফলের অভ্যন্তরে থাকা বীজ থেকে নতুন চারা জন্ম নেওয়ার প্রক্রিয়াটি কিন্তু আমরা অনেকেই সচরাচর দেখে থাকি। আজ আমরা কিন্তু এই ধরনের বীজ উৎপন্নকারী উদ্ভিদগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদেরকে পৃথিবীর সকল ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফৌজিয়া ফেরদৌস, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায় নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, এই অধ্যায় হতে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। আমরা চলো প্রথমে দেখে নেই আমাদের আজকের শিখন ফল। আমাদের আজকের ক্লাস হতে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হলো, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের পার্থক্য করতে পারবে, সাইকাসের গঠনগত বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে এবং নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের গুরুত্ব বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, দেখো তো বোর্ডে তোমরা দুটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্র দুটি দেখে তোমরা কি বলতে পারবে এই চিত্র দুটিতে বীজের অবস্থান কোথায়? প্রথম চিত্র তোমরা দেখো, প্রথম চিত্রে বীজ ফলের অভ্যন্তরে অবস্থান করছে, কিন্তু দ্বিতীয় চিত্রে বীজের বাইরে কোনো আবরণ না থাকায় বীজটি উন্মুক্ত অবস্থায় রয়েছে। যেমন আমরা দেখো, প্রথম চিত্রে আমরা দেখছি যে এটি একটি ফল, আম, আমাদের খুবই পরিচিত একটি ফল। এই আম আমরা খাওয়ার সময় আমরা দেখি যে আমের ভিতরে একটি মাত্র বীজ কিন্তু থাকে। তাহলে আম যে ফল, এই ফলে বীজটা অবস্থান করছে কোথায়? বীজ অবস্থান করছে ফলের অভ্যন্তরে। আর অপরদিকে আমি আরেকটা চিত্রে আমি তোমাকে একটি উদ্ভিদের বীজ দেখাচ্ছি, যে বীজের বাইরে আলাদা করে কোনো আবরণ নাই। আলাদা করে কোনো আবরণ থাকা মানে হলো ফলের আবরণ, অর্থাৎ বীজটি ফলের অভ্যন্তরে নাই, বীজটি আসলে রয়েছে উন্মুক্ত অবস্থায়। তার মানে আমরা দেখছি দুই ধরনের উদ্ভিদেই বীজ উৎপন্ন হচ্ছে, কিন্তু দুটি উদ্ভিদে বীজের অবস্থান ভিন্ন। একটি উদ্ভিদে বীজ অবস্থান করছে ফলের অভ্যন্তরে, অপরদিকে আরেকটি উদ্ভিদে বীজটি ফলের অভ্যন্তরে নাই, অর্থাৎ শুধুমাত্র বীজটি উৎপন্ন হয়েছে এবং সেটি উদ্ভিদে উন্মুক্ত অবস্থায় অবস্থান করছে। বীজ উৎপন্নকারী ও পরিবহন কলা সমন্বিত সকল উদ্ভিদকে উদ্ভিদ জগতের স্পারমাটোফাইট অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রিক শব্দ স্পার্মা অর্থাৎ সিড বা বীজ এবং ফাইটন অর্থ প্লান্ট বা উদ্ভিদ। স্পার্মা এবং ফাইটন এই দুটি শব্দের সমন্বয়ে স্পারমাটোফাইটা শব্দটির উৎপত্তি হয়েছে। এই উদ্ভিদগুলো সাধারণত বীজের মাধ্যমে বংশবিস্তার করে। এদের সবারই বীজ উৎপন্ন হয়, তবে সকলের ফল উৎপন্ন হয় না। বিভিন্ন ধরনের উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে বীজ উৎপন্নকারী উদ্ভিদ সমূহ পৃথিবীতে সবথেকে উন্নত এবং অর্থনৈতিকভাবে অধিক গুরুত্বপূর্ণ। বর্তমানে উদ্ভিদ জগতে এই উদ্ভিদ গোষ্ঠীর উদ্ভিদ সবচেয়ে বেশি দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। ফুল উৎপন্নকারী সকল উদ্ভিদে বীজ উৎপন্ন হয়। বীজের জন্ম প্রকৃতি অনুসারে সপুষ্পক উদ্ভিদকে বা বীজ উৎপন্নকারী উদ্ভিদ সমূহকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে, যথা নগ্নবীজি বা জিমনোস্পার্মস এবং আবৃতবীজি বা অ্যাঞ্জিওস্পার্মস। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমে নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে জেনে নেই। নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্মস।
উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস তার ইনকোয়ারি ইন্টু প্লান্টস নামক গ্রন্থে সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেন। পূর্বে নগ্নবীজি উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলা হলেও বর্তমানে কিন্তু সপুষ্পক উদ্ভিদ বলা হয় না, কারণ এই নগ্নবীজি উদ্ভিদের ফুলগুলিকে কোনো স্তবকে বিভক্ত করা যায় না। এদের পাতার মতো অংশের উপরে পুং রেণু এবং স্ত্রী রেণু উৎপন্ন হয়। এসব পাতাকে বলা হয়ে থাকে রেণুপত্র বা স্পোরোফিল। এদের রেণুপত্রগুলির সাথে ফুলের গঠনগত মিল না থাকায় এবং স্ট্রোবিলাসের সাথে এই রেণুপত্রগুলি মিল সম্পন্ন হওয়ায় এই নগ্নবীজি উদ্ভিদকে বর্তমানে সপুষ্পক উদ্ভিদ না বলে স্ববীজী উদ্ভিদ বলা হয়ে থাকে। অর্থাৎ সকল স্ববীজী উদ্ভিদ কিন্তু সপুষ্পক উদ্ভিদ নয়। এখন তোমরা কে কে বলতে পারবে রেণুপত্র কাকে বলে? আশা করি সবাই বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই উদ্ভিদগুলিকে নগ্নবীজি উদ্ভিদ বলার কারণ কি? গ্রিক শব্দ জিমনোস অর্থাৎ নেকেড বা নগ্ন এবং স্পার্মা অর্থ সিড বা বীজ। এই জিমনোস এবং স্পার্মা এই দুটি শব্দের সমন্বয়ে জিমনোস্পার্ম শব্দটি উদ্ভূত হয়েছে। এসব উদ্ভিদের বীজ নগ্ন থাকায় জিমনোস্পার্মকে বাংলায় নগ্নবীজি উদ্ভিদ বা ব্যক্তবীজি উদ্ভিদ বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে কোনগুলি নগ্নবীজি উদ্ভিদ? হ্যাঁ, বীজ উৎপন্নকারী যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় না থাকায় নিষেকের পরে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে সেগুলিকে নগ্নবীজি উদ্ভিদ বলে। বীজ উৎপাদনকারী উদ্ভিদের মধ্যে এই নগ্নবীজি উদ্ভিদই সবচেয়ে প্রাচীন এবং অনুন্নত। প্রাচীন মেসোজোইক যুগে এরাই ছিল বনাঞ্চল গঠনকারী সব থেকে প্রধান উদ্ভিদ গোষ্ঠী। তবে বর্তমানে এদের সংখ্যা পৃথিবীতে পূর্বের তুলনায় অনেক কম। এদের অধিকাংশই বৃক্ষ জাতীয়, কিছু গুল্ম বা কাষ্ঠল রোহিণী জাতীয় উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদের প্রকারভেদ। উত্তর গোলার্ধের শীত প্রধান অঞ্চলে এরা প্রচুর জন্মায়। বর্তমানে পৃথিবীতে যেসব নগ্নবীজি উদ্ভিদ জীবিত রয়েছে তাদের অধিকাংশই জীবন্ত জীবস্ব, অর্থাৎ বিলুপ্ত প্রজাতির সাথে মিল সম্পন্ন। বর্তমানে জীবিত নগ্নবীজি উদ্ভিদগুলিকে 4টি বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে, যথা গিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, নিটোফাইটা এবং কনিফারোফাইটা। গিঙ্কোফাইটা, এই গিঙ্কোফাইটা বিভাগে একটি মাত্র জীবিত প্রজাতি রয়েছে যার নাম গিঙ্কগো বিলোবা এবং বাকি উদ্ভিদ সবই বিলুপ্ত, অর্থাৎ এই বিভাগের অন্তর্ভুক্ত বাকি সকল প্রজাতি বিলুপ্ত, মাত্র একটি প্রজাতি জীবিত রয়েছে। সাইকাডোফাইটা, সাইকাডোফাইটাদেরকে সাধারণভাবে সাইকাডস বলা হয়ে থাকে। এই বিভাগের একটি মাত্র বর্গ যার নাম সাইকাডেলিস। এই সাইকাডেলিস বর্গের অধীনে এখন প্রজাতি রয়েছে 100টি, যার সবাই জীবন্ত জীবস্ব, অর্থাৎ সকল উদ্ভিদ বিলুপ্ত প্রজাতির উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করছে, যেমন সাইকাস এবং সাইকাড। পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ হল জেমিয়া পিগমিয়া। এটি কিন্তু একটি সাইকাডস। এটি তোমরা বহু নির্বাচনের জন্য মনে রাখবে। নিটোফাইটা, এদের সাধারণ নাম নিটোফাইট। প্রায় 70টি প্রজাতি এই বিভাগের অন্তর্ভুক্ত, যেমন নিটাম, ইফাড্রা, ওয়েলিশিয়া। নগ্নবীজি উদ্ভিদের মধ্যে নিটোফাইটার সাথে আবৃতবীজি উদ্ভিদের সবচেয়ে বেশি মিল রয়েছে, যেমন আবৃতবীজি এবং নিটোফাইট উভয়েরই শুক্রাণু ফ্লাজেলাবিহীন। উভয়েরই কিন্তু জাইলেম টিস্যুতে ভেসেল রয়েছে। নিটামের পাতার সাথে আবৃতবীজির পাতার সাদৃশ্য রয়েছে। নিটাম ও ওয়েলিশিয়াতে আর্কিগোনিয়াম অনুপস্থিত। ইফাড্রা এবং আবৃতবীজি উভয়েরই দ্বিনিষেক ঘটে থাকে। ওয়েলিশিয়ার পুংস্ট্রোবিলাস দেখতে ফুলের মতো। ওয়েলিশিয়া
নামিবিয়া মরুভূমির একটি এন্ডেমিক উদ্ভিদ, অর্থাৎ উক্ত ভৌগোলিক অঞ্চলের বাইরে ওয়েরিশিয়া অন্য কোথাও জন্মায় না। কনিফারোফাইটা, এদের সাধারণ নাম কনিফার। এটি নগ্নবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় বিভাগ। এই বিভাগে প্রায় 550 প্রজাতির উদ্ভিদ রয়েছে। উত্তর গোলার্ধের অধিকাংশ বনাঞ্চল এই কনিফার জাতীয় উদ্ভিদ দ্বারা গঠিত। পৃথিবীর সর্ববৃহৎ বায়োম হল সাইবেরিয়ার বায়োম, যা কনিফার জাতীয় উদ্ভিদ দ্বারা গঠিত বনাঞ্চল। পৃথিবীর দীর্ঘতম উদ্ভিদ কিন্তু কনিফারোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত, যেমন হাইপেরিয়ান, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে সেকুয়া সেম্পারভিরেন্স। আরেকটি উদ্ভিদ তোমরা মনে রাখবে অবজেক্টিভের জন্য, সেটি হলো রেডউড ট্রি। রেডউড ট্রি নামে পরিচিত যে উদ্ভিদটি আছে, যা কনিফারোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত, যার সায়েন্টিফিক নেম সেকুয়া গিগান্টিয়া। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ হলো ব্রিসেলকোন পাই। এটিও কিন্তু কনিফারোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এই যে তিনটি উদ্ভিদের নাম আমি উল্লেখ করলাম, এই তিনটি উদ্ভিদের নাম কিন্তু তোমাদের অবজেক্টিভে আসবে। একটি হলো পৃথিবীর দীর্ঘতম উদ্ভিদ, একটি হলো রেডউড ট্রি, আর একটি হলো প্রাচীন বৃক্ষ। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা বলো তো সাইকাস কোন বর্গের অন্তর্ভুক্ত? ঠিক বলেছ, সাইকাস সাইকাডেলিস বর্গের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো সামগ্রিকভাবে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্নবীজী উদ্ভিদগুলি চিরসবুজ, অর্থাৎ সারা বছরই গাছে পাতা থাকে। ফলে দেখা যায় বনাঞ্চল সবসময় সবুজ থাকে। এই বনাঞ্চলগুলোকে বলা হয়ে থাকে চিরসবুজ বনাঞ্চল। সারা বছরই গাছে গাছে পাতা থাকে। এই উদ্ভিদগুলি বহুবর্ষজীবী। এদের প্রধান উদ্ভিদ স্পোরোফাইটিক এবং অসমরেণুপ্রসূ। এখানে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, অসমরেণুপ্রসূ কাকে বলে? অসমরেণুপ্রসূ বা হেটারোস্পোরাস যে সকল উদ্ভিদে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর উৎপন্ন হয়, সেই উদ্ভিদগুলোকে বলা হয়ে থাকে অসমরেণুপ্রসূ বা হেটারোস্পোরাস। আশা করি তোমরা জ্ঞানমূলকের জন্য অসমরেণুপ্রসূর সংজ্ঞাটি মুখস্থ করে রাখবে। নগ্নবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে না। আমরা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখে থাকি আবৃতবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এই তিনটি অংশ থাকে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ফুলে কিন্তু এই তিনটি অনুপস্থিত। পরাগায়নের সময় পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। গর্ভাশয় না থাকায় ফল উৎপন্ন হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে। এই কারণেই মূলত নগ্নবীজী উদ্ভিদ বলা হয়ে থাকে। এদের পুংপুষ্প মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র এবং স্ত্রী ফুল বা স্ত্রী পুষ্প মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র দ্বারা গঠিত। তাহলে স্পোরোফিল কাকে বলে? আমি কিন্তু শুরুতে স্পোরোফিল কাকে বলে সংজ্ঞাটি বলেছি। তোমরা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, একদম ঠিক বলেছ। স্পোরাঞ্জিয়া বহনকারী পাতাকে স্পোরোফিল বলে। মাইক্রোস্পোরাঞ্জিয়া এবং মেগাস্পোরাঞ্জিয়া বহনকারী পাতাকে যথাক্রমে মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল বলা হয়ে থাকে। স্পোরোফিলগুলি ঘন সন্নিবেশিত হয়ে স্ট্রোবিরাস বা কোণ গঠন করতে পারে। এদের দুই ধরনের পাতা থাকে, সবুজ বর্ণের পর্ণপত্র বা ফোলিওজ লিফ এবং বাদামি বর্ণের শল্কপত্র বা স্কেল লিফ। মেগাস্পোরোফিলের কিনারে ডিম্বকগুলি নগ্নভাবে অবস্থান করে। দেখো, মেগাস্পোরোফিলের কিনারে ডিম্বকগুলি নগ্নভাবে অবস্থান করছে। ইফাড্রা ব্যতীত অন্য কোনো নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না। নগ্নবীজী উদ্ভিদের শস্য হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে গঠিত হয়। তোমাদের এখানে প্রশ্ন জাগতে পারে, দ্বিনিষেক কাকে বলে এবং শস্য কি? দুটি কিন্তু জ্ঞানমূলকের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি নিষেকের সময় দুটি শুক্রাণু উৎপন্ন হয়। এই দুটি শুক্রাণুর একটি ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং একই সময়ে অপর শুক্রাণুটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এই দুটি মিলনকে একত্রে বলা হয়ে থাকে দ্বিনিষেক।
এই দ্বিনিষেক বিষয়টি নগ্নবীজী উদ্ভিদে ঘটে না। নগ্নবীজী উদ্ভিদে শুধুমাত্র শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটে, কিন্তু শুক্রাণুর সাথে গৌণ নিউক্লিয়াসের মিলন এখানে ঘটে না, অর্থাৎ দ্বিনিষেক ঘটে না। যেহেতু শুক্রাণু গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয় না, সুতরাং এদের শস্য কখনোই ট্রিপ্লয়েড হবে না। এদের শস্য সবসময় হ্যাপ্লয়েড হয়ে থাকে এবং সেটি নিষেকের পূর্বে গঠিত হয়ে থাকে। নগ্নবীজী উদ্ভিদের পরিবহন টিস্যু উন্নত, তবে জাইলেম টিস্যুতে ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ অনুপস্থিত। এদের ভ্রূণে একটি বা একাধিক বীজপত্র থাকতে পারে। নগ্নবীজী উদ্ভিদের আর্কিগোনিয়া থাকে। প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা জেনে নেই বাংলাদেশে বিদ্যমান কতগুলি নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে। বাংলাদেশে প্রাকৃতিকভাবে মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ জন্মে, যথা সাইকাস পেকটিনাটা, এটি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জন্মে থাকে। পোডোকার্পাস নেরিফোলিয়াস, এটি চট্টগ্রাম সিলেট কক্সবাজার অঞ্চলে জন্মে থাকে। এছাড়া নিটাম মন্টেডাম, নিটাম অবলাঙ্গাম এবং নিটাম ল্যাটিফোলিয়াম, এগুলি সবই সিলেট পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, কক্সবাজার বনাঞ্চলে জন্মে থাকে। এবার আমি নগ্নবীজী উদ্ভিদের প্রতিনিধি হিসেবে সাইকাস উদ্ভিদের গঠন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, নগ্নবীজী উদ্ভিদের প্রতিনিধি হিসেবে সাইকাস উদ্ভিদকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সাইকাস সম্পর্কে, সাইকাসের গঠন, জনন, সাইকাসের গুরুত্ব, এগুলো সম্পর্কে সবই কিন্তু আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার সাইকাসের শ্রেণীবিন্যাসগত অবস্থান দেখব। কিংডম প্লান্টি, ডিভিশন সাইকাডোফাইটা, ক্লাস সাইকারোপসিডা, অর্ডার সাইকাডেলিস, ফ্যামিলি সাইকাডেসি এবং জেনাস সাইকাস। সাইকাসের গঠন বর্ণনা করার পূর্বে আমরা সাইকাস সম্পর্কে একটু কয়েকটা ধারণা নিয়ে আসি। সাইকাসের কাণ্ড ও পাতা দেখতে পাম জাতীয় উদ্ভিদ বা ট্রি ফার্ন জাতীয় উদ্ভিদের কাণ্ড ও পাতার মতো হওয়ায় এই সাইকাসকে পাম ফার্ন বলা হয়ে থাকে। তোমরা দেখো, পাম জাতীয় উদ্ভিদের কাণ্ড অশাখান্বিত, গোলাকার বা বেলনাকার। সাইকাসের কাণ্ড কিন্তু অশাখান্বিত, গোলাকার, বেলনাকার এবং এদের পাতা পাম জাতীয় উদ্ভিদের পাতার মতো পক্ষল যৌগিক। পাম এবং ফার্ন উভয়ের পাতাই পক্ষল যৌগিক। সাইকাসের পাতাও পক্ষল যৌগিক, অর্থাৎ পাম এবং ট্রি ফার্ন এই দুটি উদ্ভিদের কাণ্ড এবং পাতার সাথে সাইকাসের কাণ্ড এবং পাতার মিল থাকায় সাইকাসকে পাম ফার্ন বলা হয়ে থাকে। সাইকাস একটি বহুবর্ষজীবী স্পোরোফাইটিক উদ্ভিদ। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানকালের জীবিত কোনো প্রজাতির বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম প্রজাতির বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হলে তাদেরকে জীবন্ত জীবাশ্ম বলে। যেমন সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম, গিঙ্কো বিলোবাও কিন্তু একটি জীবন্ত জীবাশ্ম। প্রাথমিক মেসোজোইক যুগে পৃথিবীব্যাপী সাইকাডেলিস বর্গভুক্ত উদ্ভিদের ব্যাপক বিস্তার ছিল, কিন্তু বর্তমানে এই বর্গের অধিকাংশ উদ্ভিদই কিন্তু বিলুপ্ত। আর বিলুপ্ত প্রজাতির উদ্ভিদগুলি শুধুমাত্র জীবাশ্ম হিসেবেই পাওয়া যায়। পৃথিবীতে বর্তমানে সাইকাডেলিস বর্গের 9টি গণের যে 100টি প্রজাতি রয়েছে, সেই 100টি প্রজাতির বৈশিষ্ট্যই কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়া ওই প্রজাতির বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন। এই জীবিত প্রজাতিগুলির অধিকাংশ বৈশিষ্ট্যই বিলুপ্ত হয়ে যায় সাইকাসদের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বর্তমানকালের জীবিত সাইকাসদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে কিন্তু আমি তোমাদেরকে একটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। সেটি হলো, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? তোমার এখানে দুটি প্রশ্ন হতে পারে। একটি হলো জ্ঞানমূলক, জীবন্ত জীবাশ্ম কাকে বলে? অপরটি হলো সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? এটি অনুধাবনমূলক প্রশ্ন। আশা করি তোমরা সবাই উত্তর করতে পারবে। সাইকাসের দৈহিক গঠন। সাইকাসের প্রধান স্পোরোফাইটিক দেহটিকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। চলো আমরা প্রথমে সাইকাসের মূল সম্পর্কে জানব। সাইকাসের প্রধান মূল ক্ষণস্থায়ী। প্রধান মূল নষ্ট হয়ে যাওয়ার পরে অস্থানিক গুচ্ছ মূল উৎপন্ন হয়।
এসব অস্থানিক মূল হতে খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল মাটির উপরে উঠে আসে এবং ক্রমাগত খাটো দ্যাগ্র শাখার সৃষ্টি করে। মাটির উপরিতলে মূলগুলো উঠে আসার পর এগুলি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং এদের শীর্ষভাগ স্ফীত হয়ে যায়। এই সময় নস্ট্রোক, অ্যানাবেনা ইত্যাদি সায়ানোব্যাকটেরিয়া এদের মূলে, এই সাইকাসের মূলের মধ্যে প্রবেশ করে। এরা এই সায়ানোব্যাকটেরিয়াগুলি সাইকাসের মূলে বাতাসের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করে মিথজীবী হিসেবে বসবাস করে এবং সাইকাসের মূলের মধ্য কর্টেক্স বা শৈবাল স্তরে মূলত এই ব্যাকটেরিয়াগুলো বা সায়ানোব্যাকটেরিয়াগুলি অবস্থান করে থাকে। সায়ানোব্যাকটেরিয়ার উপস্থিতিতে সাইকাসের মূলের আকৃতি পরিবর্তিত হয়ে সামুদ্রিক প্রবাল বা কোরালের রূপ ধারণ করে। আকৃতির কারণে সাইকাসের এই রূপান্তরিত মূলকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়ে থাকে। তোমরা এখন বলতে পারবে কোন সায়ানোব্যাকটেরিয়া সাইকাসের মূলে বসবাস করে? হ্যাঁ, নস্ট্রোক এবং অ্যানাবেনা। এই প্রশ্নটি কিন্তু অন্যভাবেও হতে পারে। নিচের কোনটি বা কোনগুলি মিথজীবী? উত্তর একই, নস্ট্রোক এবং অ্যানাবেনা। আরেকটি প্রশ্ন তোমাদের আসতে পারে, সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন? এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। সাইকাসের কাণ্ড। সাইকাসের কাণ্ড বায়বীয়, অর্থাৎ সম্পূর্ণ কাণ্ডই মাটির উপরে অবস্থান করছে। কাণ্ড অশাখান্বিত, তবে যদি কোনো কারণে কাণ্ডের শীর্ষ মুকুল ভেঙে যায় তাহলে কাণ্ডের শীর্ষ হতে কিন্তু শাখার সৃষ্টি হতে পারে। মাটির উপরে কাণ্ডটি সবসময় খাড়াভাবে অবস্থান করে। কাণ্ড বেশ মোটা বা স্থূল, বেলনাকার এবং অমসৃণ। কাণ্ড প্রায় 8 থেকে 10 ফুট লম্বা হতে পারে। এদের প্রসারিত পত্রমূল, অর্থাৎ একটি পাতার পত্র মূল প্রসারিত হয়ে কাণ্ডকে আচ্ছাদন করে রাখে বা বেষ্টন করে থাকে এবং এই পাতা ঝরে গেলে কাণ্ডের গায়ে একটি বিশেষ চিহ্ন দেখা যায়, অর্থাৎ বয়স্ক পাতা ঝরে গেলে কাণ্ডের গায়ে একটি বিশেষ চিহ্ন দেখা যায়, সেই চিহ্নকে বলা হয়ে থাকে লিফ স্কার। কাণ্ডের শীর্ষে পাতাগুলি গুচ্ছাকারে অবস্থান করে। দেখো, কাণ্ডের শীর্ষে, কাণ্ডের আর কোথাও পাতা নাই, কাণ্ডের একদম শীর্ষভাগে পাতা এক গুচ্ছে অবস্থান করছে। এবার বলো তো দেখি, সাইকাসের কাণ্ড শাখান্বিত না অশাখান্বিত? হ্যাঁ, সাইকাসের কাণ্ড অশাখান্বিত। আরেকটি প্রশ্ন করি, দেখি তো তোমরা পারো কিনা। লিফ স্কার কি? হ্যাঁ, যখন বয়স্ক পাতা ঝরে যায়, বয়স্ক পাতা ঝরে যাওয়ার পরে কাণ্ডের গায়ে একটি দাগ থেকে যায়, সেই দাগটিকেই বলা হয়ে থাকে লিফ স্কার। সাইকাসের কাণ্ডের শীর্ষে সর্পিলাকারে মুকুটের মতো পাতাগুলি অবস্থান করে। এদের পাতা দুই ধরনের বা ডাইমরফিক। একটি হলো শল্কপত্র বা স্কেল লিভস। দেখো, স্কেল লিভস বাদামি বর্ণের। আরেকটি হলো সবুজ বর্ণের পর্ণপত্র বা পল্লবপত্র বা ফোলিওজ লিভস। এদের শল্কপত্রগুলো আকারে ছোট, বাদামি বর্ণের এবং রোমযুক্ত। দেখো, এখানে শল্কপত্র আমি দেখাচ্ছি, এটি হলো শল্কপত্র। শল্কপত্র মূলত কচি পর্ণপত্রকে সুরক্ষা দিয়ে থাকে। আর পল্লবপত্রগুলো হলো আকারে অনেক বড়, সবুজ বর্ণের এবং পক্ষল যৌগিক। তোমরা এখানে দেখো, সাইকাসের শল্কপত্র এবং পর্ণপত্র দুটির মধ্যে পার্থক্য তোমরা আশা করি বুঝতে পেরেছ। শল্কপত্র ক্ষুদ্র বাদামি বর্ণের আর পর্ণপত্র আকারে বড়, বৃহৎ, সবুজ বর্ণের। সাইকাসের পাতাগুলি কখনো এককভাবে উৎপন্ন হয় না। প্রতি বছর একগুচ্ছ করে নতুন পাতা উৎপন্ন হয় এবং পর্ণপত্রগুলি কচি অবস্থায় কুণ্ডলিত থাকে। কচি পাতার কুণ্ডলিত পত্রবিন্যাসকে সার্সিনেট ভার্নেশন বলা হয়ে থাকে। দেখো, সাইকাসের কচি পাতাটি কুণ্ডলিত অবস্থায় রয়েছে। এই যে কচি পাতার কুণ্ডলিত পত্রবিন্যাস, এটাকে বলা হয়ে থাকে সার্সিনেট ভার্নেশন বা কুণ্ডলিত পত্রবিন্যাস।
শিক্ষার্থীরা, তোমরা চিত্রে সাইকাসের একটি পর্ণপত্র দেখতে পাচ্ছ। প্রতিটি যৌগিক পত্রের প্রতিটি খণ্ডকে পিনা বা পত্রক বলে। দেখো, এটি একটি যৌগিক পত্র, এর একটি খণ্ড হচ্ছে পিনা বা পত্রক। একটি যৌগিক পাতায় পত্রকের সংখ্যা 50 থেকে 100টি বা তারও অধিক হয়ে থাকে। একটি পত্রক মসৃণ, স্থূল, চর্মপথ এবং রেখাকার বা লেন্স আকৃতির হয়ে থাকে। আমি একটি পত্রকের বর্ণনা আমি বললাম, একটি পত্রক দেখতে কেমন। প্রতিটি পত্রকে একটি সুস্পষ্ট মধ্যশিরা থাকে। দেখো, একটা সুস্পষ্ট মধ্যশিরা থাকে, কিন্তু কোনো উপশিরা আসলে এখানে দেখা যায় না। পত্রক বা পিনা পাতার যে কেন্দ্রীয় অক্ষের সাথে যুক্ত আছে, এই কেন্দ্রীয় অক্ষকে বলা হচ্ছে র্যাকিশ। প্রিয় শিক্ষার্থী, বলতো নিচের কোন উদ্ভিদে সার্সিডেড ভার্নেশন দেখা যায়? আমি 4টা অপশন দিয়েছি। এই 4টা অপশনের মধ্যে তোমরা বলতো কোন উদ্ভিদে সার্সিডেড ভার্নেশন দেখা যায়? হ্যাঁ, ঠিক বলেছো, সাইকাসের পাতায় সার্সিডেড ভার্নেশন দেখা যায়। সাইকাসের পাতার অন্তর্গঠন। সাইকাসের পাতার ঊর্ধ্বত্বকে কোনো পত্ররন্ধ্র নাই, শুধুমাত্র নিম্নত্বকে পত্ররন্ধ্র রয়েছে। পাতার ঊর্ধ্বত্বকের নিচে স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত স্তরটি হলো হাইপোডার্মিস। পাতার প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে মাঝে বিশেষ ধরনের লম্বা বর্ণহীন যে সংবহন টিস্যু বিদ্যমান তাকে ট্রান্সফিউশন টিস্যু বলা হচ্ছে। প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, এদের মাঝে অবস্থিত লম্বা বর্ণহীন সংবহন টিস্যুর নাম হলো ট্রান্সফিউশন টিস্যু। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব অ্যাঞ্জিওস্পার্মস বা আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে। গ্রিক শব্দ অ্যাঞ্জিয়ন অর্থ ভেসেল বা পাত্র, আর স্পার্মা অর্থ সিড বা বীজ। অর্থাৎ অ্যাঞ্জিয়ন এবং স্পার্মা এই দুটি শব্দের সমন্বয়ে অ্যাঞ্জিওস্পার্ম শব্দটির উৎপত্তি হয়েছে। মূলত যে সকল উদ্ভিদে ফুল, ফল এবং বীজ উৎপন্ন হয়, বীজ ফলের অভ্যন্তরে অবস্থান করে, সেই উদ্ভিদগুলোকেই বলা হয়ে থাকে আবৃতবীজী উদ্ভিদ বা গুপ্তবীজী উদ্ভিদ। এরাই মূলত প্রকৃত সপুষ্পক উদ্ভিদ এবং পৃথিবীতে বর্তমানে সবথেকে উন্নত এবং অধিক বিস্তার লাভ করে আছে যে উদ্ভিদ, সেগুলি হলো আবৃতবীজী উদ্ভিদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে সবার আগে জানব। আবৃতবীজী উদ্ভিদের প্রথম বৈশিষ্ট্য হলো এদের ফুলে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে এবং ফুলে গর্ভাশয় থাকায় নিষেকের পরে ফল উৎপন্ন হয়। আর ফল উৎপন্ন হয় বলেই বীজ ফলের অভ্যন্তরে লুকায়িত থাকে। এই কারণেই এই উদ্ভিদগুলোকে বলা হয়েছে আবৃতবীজী বা গুপ্তবীজী উদ্ভিদ। এ সকল উদ্ভিদের প্রধান উদ্ভিদ দেহ স্পোরোফাইটিক এবং স্পোরোফাইটকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। সকল আবৃতবীজী উদ্ভিদ স্বভোজী এবং অসম রেণুপ্রসূ। প্রিয় শিক্ষার্থীরা, অসম রেণুপ্রসূ কি? আশা করি তোমাদের বিষয়টি মনে আছে। প্রায় সকল আবৃতবীজী উদ্ভিদেরই কিন্তু পরিবহন কলগুচ্ছ সুগঠিত, অর্থাৎ জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ সহ সকল উপাদানে বিদ্যমান থাকে। আবৃতবীজী উদ্ভিদের ফুলের পরাগরেণু ফ্লাজেলাবিহীন এবং পরাগায়নের সময় পরাগরেণু সরাসরি ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। আবৃতবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে এবং নিষেকের পরে শস্য উৎপন্ন হয় এবং এদের শস্য ট্রিপ্লয়েড। আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন। আবৃতবীজী উদ্ভিদের ফুলে আর্কিগোনিয়াম থাকে না। ফুলে আর্কিগোনিয়াম না থাকা এটি একটি উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। আবৃতবীজী উদ্ভিদের বীজে একটি বা দুটি বীজপত্র থাকে এবং এসব উদ্ভিদের জীবনচক্রে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের সাথে বীজ উৎপন্নকারী দুই ধরনের উদ্ভিদ সম্পর্কে আলোচনা করলাম। একটি হলো নগ্নবীজী উদ্ভিদ এবং অপরটি হলো আবৃতবীজী উদ্ভিদ। আমি
নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য যেমন আলোচনা করেছি, ঠিক তেমনি নগ্নবীজি উদ্ভিদের উদাহরণ হিসেবে সাইকাসের গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েও কিন্তু আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা পেয়েছ। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। এই বাড়ির কাজে তোমরা প্রত্যেকেই খেয়াল করে দেখো, উদ্দীপকে আমি একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। এখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার 4টি প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্নের উত্তর আশা করি তোমরা আজকের ভিডিও দেখবে, পাশাপাশি বইও পড়বে। পড়ে এই প্রশ্নগুলির উত্তর তুমি তৈরি করবে, খাতায় লিখবে এবং তোমার বিষয় শিক্ষককে তুমি এটি দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এর মধ্যে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি কখন কোন টপিকসটি জ্ঞান, অনুধাবন হিসাবে আসতে পারে। সুতরাং তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সেই প্রশ্নগুলি অবশ্যই অধ্যয়ন করবে। পাশাপাশি তোমাদের কিন্তু নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য প্রয়োগে আসতে পারে, শুধু আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য প্রয়োগে আসতে পারে। অথবা এই যে আমি তোমাকে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য পড়িয়ে দিলাম, তোমার এখন প্রশ্ন আসতে পারে যে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের পার্থক্য লিখো। কি প্রিয় শিক্ষার্থীরা, এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা পর্যবেক্ষণ করো, তুমি কি পার্থক্য লিখতে পারবে না? অবশ্যই পারবে। এরপরে আসো, তোমাকে আমি সাইকাসের গঠন পড়িয়েছি। সাইকাসের গঠনের মধ্যে কিন্তু কতগুলি অনুধাবনমূলক প্রশ্ন আছে। একটি হলো সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন, এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। এছাড়া সাইকাসের গঠন বৈশিষ্ট্য চিত্রসহ ব্যাখ্যা তোমার কিন্তু পরীক্ষায় আসতে পারে। আরেকটি প্রশ্ন সাইকাস সম্পর্কে আসতে পারে, সেটি হলো সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ। প্রিয় শিক্ষার্থীরা, নগ্নবীজি উদ্ভিদ অনুন্নত, আবৃতবীজি উদ্ভিদ তার তুলনায় উন্নত। নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য আমি ব্যাখ্যা করে দিয়েছি। আশা করি এই দুটি উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে কোনটি বেশি উন্নত তোমরা এখন বুঝতে পেরেছ। সুতরাং নগ্নবীজি অপেক্ষা আবৃতবীজি অধিক উন্নত কেন, এই ব্যাখ্যা যদি তোমার আসে, তার উত্তর কিন্তু খুবই সহজ। তুমি নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ এই দুটির বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়ে তুমি যদি সব শেষে উপসংহার হিসেবে লেখো, উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যের আলোকে নগ্নবীজি অপেক্ষা আবৃতবীজি উদ্ভিদ অধিক উন্নত, তাহলেই কিন্তু উত্তরটি হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আশা করি বিষয়টি তোমরা খুব সুন্দরভাবে বাসায় আরো পড়বে, আত্মস্থ করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বিষয় শিক্ষককে তোমরা জানাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আবার ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।